যে হিসাব বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায়ের যে একতরফা দাখিলা সম্পর্কিত এই উত্তোলনের পরিমাণ সহ আরো যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। নিয়ম বিশেষ করে, যেমন উত্তোলনের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয়, তাই না? উত্তোলনের পরিমাণ নির্ণয়ের নিয়মটা হচ্ছে, প্রথমে তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। মনে করি এরকম কিছু তথ্য দেয়া আছে, প্রশ্নে বলা আছে মালিক নিজ প্রয়োজনে নগদ 5,000 টাকা উত্তোলন করেছে, 1,000 টাকার পণ্য দ্রব্য উত্তোলন করেছে এবং 2,000 টাকার পণ্য বিক্রয় করে উক্ত অর্থ তিনি ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করেন। অর্থাৎ এখানে কিন্তু তিনটাই উত্তোলন, একটা হচ্ছে নগদ উত্তোলন, আরেকটা হচ্ছে পণ্য উত্তোলন, আরেকটা হচ্ছে এই উত্তোলন পণ্য বিক্রি করে নিজের কাছে রেখে দিয়েছে টাকাটা, ব্যবসার পণ্য বিক্রি করে সেই টাকাটা নিজের কাছে রেখে দিয়েছে, তার মানে এটাও কিন্তু উত্তোলন। তাহলে তিনটা যোগ হবে, যোগ হয়ে এই উত্তোলন থেকে যদি কোনো কিছু কিনে ওটা বিয়োগ হবে। তো আমি নগদ লিখলাম, নগদ উত্তোলন 5,000, পণ্য উত্তোলন 1,000, বিক্রয় লব্ধ অর্থ উত্তোলন 2,000, সব যোগ করে এখানে লিখব। এবার উত্তোলিত অর্থ হতে অনেক সময় এই একতরফা দাখিলা পদ্ধতিতে ডেলিভারি ভ্যান অথবা কোনো সম্পদ কেনে, তো সেটা বিয়োগ হবে। বাদ উত্তোলিত অর্থ হতে সম্পত্তি যদি ক্রয় করে, মনে করি আমি কাল্পনিক একটি টাকা দিলাম, 2,000 টাকার সম্পদ কিনেছে উত্তোলিত অর্থ হতে, তাহলে ওইটা বিয়োগ হবে, উত্তোলনের টাকা দিয়ে যেহেতু কিনেছে তো উত্তোলন কমে যাবে। 8,000 থেকে 2,000 বিয়োগ করে এটা হচ্ছে আমাদের এই নিট উত্তোলন বা প্রকৃত উত্তোলন বলা যায়। এইবার আমি আরো কিছু তথ্য আছে এই এই অধ্যায়ের, এবার আমি আলোচনা করব এই যে লক্ষ্য করি উত্তোলনের সুদ কিভাবে নির্ণয় করব। উত্তোলনের সুদ কিভাবে আমরা নির্ণয় করব, তাই না? একতরফা দাখিলা পদ্ধতি অনেক সময় উত্তোলন বলা থাকে যে প্রতি মাসের প্রথমে উত্তোলন করেছে, প্রতি মাসের শেষে উত্তোলন করেছে, প্রতি মাসের মাঝে উত্তোলন করেছে, এরকম বিভিন্ন রকম বলা থাকে। তাহলে সেটা হিসাব করব কিভাবে সেটাই আমি দেখাবো। এই যে মনে করি অঙ্কের মধ্যে কোনো অঙ্কে থাকতে পারে প্রতি মাসের শুরুতে ব্যবসা হতে এই 4,000 করে উত্তোলন করেছেন, মানে প্রতি মাসে 4,000 উত্তোলন করেছে। মাসের শুরুতে মানে কি, প্রতি মাসের 1 তারিখে, প্রথম তারিখে। আবার যদি বলে মালিক প্রতি মাসের মাঝে ব্যবসা হতে 3,000 টাকা করে উত্তোলন করেছে, এরকম কথা বলা থাকতে পারে। আবার অনেক সময় বলা থাকতে পারে প্রতি মাসের শেষে এই 2,000 টাকা করে উত্তোলন করেছে, উত্তোলনের উপর 10% সুদ ধরতে হবে, তাই না? আচ্ছা, তো আমি এই যে এখানে করে দেখাচ্ছি উত্তোলনের সুদ। মূলত প্রতি মাসের শুরুতে যদি উত্তোলন করে, তাহলে এই প্রতি মাসের শুরুতে যেটা উত্তোলন করেছে যে আমি দেখিয়ে দিচ্ছি, প্রতি মাসের শুরুতে উত্তোলন করলে উত্তোলনের পরিমাণ 4,000 গুণ 10% গুণ 6.5 হবে। 6.5 দিয়ে গুণ করতে হবে 10% হিসেব করে, যদি প্রতি মাসের শুরুতে হয়। তো 6.5 দিয়ে আমি যদি হিসেব করি, এটা পার্সেন্টেজ কেটে এটা দিয়ে গুণ করলে এই টাকাটা হবে, অর্থাৎ 6.5 মাস দিয়ে গুণ করতে হবে। আমি আবারও বলি, প্রতি মাসের শুরুতে যদি হয় তাহলে এই এই যে 4,000 টাকা উত্তোলন করেছে মাসিক উত্তোলন, ওইটা গুণ 10% গুণ 6.5 মানে 6.5, এটা খেয়াল রাখবো প্রতি মাসের শুরুতে হলে। আর প্রতি মাসের মাঝে যদি উত্তোলন হয়, প্রতি মাসের মাঝে, তাহলে সেম ভাবে আমরা হিসাব করব। প্রতি মাসের মাঝে 3,000 টাকা করে যদি উত্তোলন করে তাহলে হবে এই যে 3,000 ইন্টু 10% গুণ 6, প্রথমে হলে 6.5, মাঝখানে হলে 6। প্রতি মাসের প্রথম তারিখে যদি হয় তাহলে 6.5 দিয়ে গুণ হবে, আর প্রতি মাসের মাঝে হলে 6 দিয়ে গুণ হবে। এবার প্রতি মাসের শেষে যদি হয়, যদি বলে এরকম যে প্রতি মাসের শেষে উত্তোলন করেছে এই 2,000 টাকা, তাহলে একইভাবে আমরা নির্ণয় করব, কিন্তু এইখানে একটু চেঞ্জ হবে, এখানে হবে 5.5। তো আরেকবার আমি রিপিট করতেছি, লক্ষ্য করি প্রতি মাসের শুরুতে যদি হয় 6.5 দিয়ে গুণ হবে, প্রতি মাসের মাঝে যদি হয় 6 দিয়ে গুণ হবে, প্রতি মাসের শেষে হলে 5.5 দিয়ে গুণ হবে। এখন তিনটা তো আর এক অঙ্কে থাকবে না, যে কোনো একটা থাকতে পারে, এটা ক্যালকুলেশন করে আমরা এটা পাবো হিসেব করে, সব যোগ করে আমি এখানে লিখে দিলাম।
তবে আমরা এইটার সাথে মিল আছে তোমাদের হিসাব বিজ্ঞান সেকেন্ড পার্টে যখন অংশীদারির অঙ্ক করবে, অংশীদারি কারবার দ্বিতীয় অধ্যায়ের, ওইখানে কিন্তু এই উত্তোলনের সুদ অনেক সময় এইভাবে নির্ণয় করতে হয়। তো সেখানে এরকম তিনটা একসাথে নির্ণয় করতে হয় যদি তিনজন অংশীদার তিন রকম ভাবে উত্তোলন করে। কিন্তু একতরফা দাখিলা পদ্ধতিতে একজন মালিক, তো এখানে যে কোনো একটা লাইন থাকবে, তিনটা একসাথে থাকবে না। তো এইভাবে উত্তোলনের সুদ নির্ণয় করতে পারি। আর উত্তোলন যদি বলে যে অন্য তারিখ যদি থাকে, যদি বলে যে 1 জুলাই তারিখে উত্তোলন করেছে, তাহলে অর্ধ বছরের সুদ হবে, হাফ বছরের মোট উত্তোলনের উপরে। আর যদি মাসের প্রথমে শেষে মাঝে থাকে তাহলে এইভাবে সুদ নির্ণয় করতে হবে। এবার আমরা কি নির্ণয় করব? এবার নির্ণয় করব মূলধনের সুদ কিভাবে নির্ণয় করতে হয়। তো এই মূলধনের সুদ খুব গুরুত্বপূর্ণ একতরফা দাখিলা পদ্ধতিতে, কারণ তোমরা প্রায় অঙ্কে দেখবে মূলধনের সুদ নির্ণয় করতে বলেছে। তো মূলধনের সুদ নির্ণয় করার সময় আমাদের দুইটার উপরে নির্ণয় করতে হবে। একটা হচ্ছে প্রারম্ভিক মূলধনের উপরে মূলধনের সুদ নির্ণয় করতে হবে, আরেকটি হচ্ছে অতিরিক্ত মূলধনের উপরে মূলধনের সুদ নির্ণয় করতে হবে। তো যাই, এই যে মনে করি একটা অঙ্কে দেয়া আছে প্রারম্ভিক মূলধন 4 লক্ষ টাকা, বছরের মাঝামাঝি সময়ে মালিক 20,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করেছে, মূলধনের উপর 10% সুদ ধরতে হবে। এই তিনটা লাইন দেয়া আছে কোনো অঙ্কের মধ্যে। অঙ্কের আংশিক নিয়ে এসেছি, সমন্বয়ের কিছু অংশ এখানে। তাহলে এখানে কি বলেছে? প্রারম্ভিক মূলধন দেয়া আছে, অতিরিক্ত মূলধন দেয়া আছে। অতিরিক্ত মূলধন কখন নিয়ে এসেছে সেটাও দেয়া আছে, মাঝামাঝি সময়ে, মানে 6 মাসে সুদ হবে অতিরিক্ত মূলধনের উপরে। আর প্রারম্ভিক মূলধনের উপরে 12 মাসের, মানে পূর্ণ বছরের সুদ হবে। কিভাবে হবে আমি দেখাচ্ছি। প্রথমে লিখবো প্রারম্ভিক মূলধনের উপর সুদ নির্ণয়, এই 4 লাখ গুণ 10% সমান 40,000 টাকা হবে। এরপরে আবার অতিরিক্ত মূলধনের উপর সুদ তারিখ অনুযায়ী, অতিরিক্ত মূলধনের সুদটা কি হবে? তারিখ অনুযায়ী। কত তারিখ? এই যে মাঝামাঝি সময়, মানে কি 1 জুলাই ধরতে হবে। মাঝামাঝি সময় যদি বলে তাহলে 6 মাসের সুদ ধরতে হবে। সেটা কিভাবে হিসাব করব? এই 20,000 ইন্টু 10% গুণ 6 ভাগ 12, 20,000 ইন্টু 10% গুণ 6 ভাগ 12, এটা ক্যালকুলেশন করে এটা হবে। এবার এইটা আর এটা যোগ করে শেষের ঘরে লিখব। এটা হচ্ছে আমাদের এই মোট মূলধনের সুদ। এইভাবে নির্ণয় করতে পারি। অর্থাৎ আমি আরেকবার বলছি, প্রারম্ভিক মূলধনের উপরে পূর্ণ বছরের সুদ হবে, অতিরিক্ত মূলধনের উপরে তারিখ অনুযায়ী সুদ ধরতে হবে। এখানে আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে প্রশ্নে অনেক সময় বলা থাকে হয়তো অতিরিক্ত মূলধন দেয়া আছে, আবার প্রারম্ভিক মূলধন দেয়া আছে প্রশ্নে, কিন্তু সমন্বয় আবার যদি বলে যে প্রারম্ভিক মূলধনের উপরে সুদ ধরতে হবে, তখন আর অতিরিক্ত মূলধনের উপর ধরার দরকার নেই, শুধু প্রারম্ভিক মূলধনের উপর ধরলেই হবে। এবার কি আলোচনা করব? নিট স্থায়ী সম্পদের পরিমাণ কিভাবে নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একতরফা দাখিলা পদ্ধতির ক নাম্বারের অঙ্ক করার জন্য যে সমস্ত ছোট ছোট প্রশ্নগুলি থাকে ওইগুলি কিভাবে নির্ণয় করতে হয় আমি দেখাচ্ছি। যেমন উত্তোলনের সুদ নির্ণয় করা দেখাইলাম, মূলধনের সুদ নির্ণয় করা দেখাইলাম, তাই না? এখন আমি স্থায়ী সম্পদ কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব। নিট স্থায়ী সম্পদ বলতে বোঝায় স্থায়ী সম্পদ থেকে অবচয় বাদ দিয়ে যে টাকাটা হয়। তো স্থায়ী সম্পদ তো বিভিন্ন রকম থাকতে পারে, তাই না? এইভাবে দেখাচ্ছি, যে লক্ষ্য করি, মনে করি আমি এখানে কিছু কাল্পনিক তথ্য দেখাবো। স্থায়ী সম্পদ মনে করি দালান কোঠা একটা স্থায়ী সম্পদ 1 লক্ষ, এখান থেকে অবচয় বাদ যাবে বা পুঞ্জীভূত অবচয় বাদ যাবে। মনে করি পুঞ্জীভূত অবচয় 10%, 10,000 টাকা, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো। আবার যন্ত্রপাতি ও কলকবজা 40,000 টাকা, এখান থেকে অবচয় বাদ যাবে। মনে করি অবচয় 10% 4,000 টাকা, এটাতে 10% বিয়োগ করে 4,000 টাকা বিয়োগ করে 36,000 টাকা হবে। আমি আবারও বলছি, আমি টাকা নাম সব কাল্পনিক লিখতেছি। টাকা এখানে আমি একটি ধরে নিচ্ছি বোঝানোর জন্য। তোমাদের পরীক্ষার হলে প্রশ্নে যে টাকা দেওয়া থাকবে সেটা লিখতে হবে। আচ্ছা, এরপরে আবার আসবাবপত্র থাকতে পারে, তাই না? আসবাবপত্র বাদ অবচয়, এটা 10% 3,000 টাকা হবে। এটা থেকে এটা বিয়োগ করে এই 27,000 টাকা হচ্ছে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে অবচয় কি খালি 10%ই হয়, প্রত্যেকটার উপর 10% হিসেব করতেছে? না, অবচয় বিভিন্ন রকম থাকতে পারে। প্রশ্নে যেভাবে থাকবে সেইভাবে লিখবো। আমি এখানে এমনি কাল্পনিক দেখাচ্ছি। এরপরে ডেলিভারি ভ্যান বাদ অবচয়। এখন ডেলিভারি ভ্যানের অবচয়টা আমি এখানে হাফ বছরের ধরেছি, কাল্পনিক, এটাও কাল্পনিক।
কারণ অনেক সময় প্রশ্নে বলা থাকে বছরের মাঝামাঝি সময়ে 20,000 টাকা ডেলিভারি ভ্যান ক্রয় করেছে, তখন তার উপরে হাফ বছরের অবচয় হয় আর কি। যাই হোক, মূলত এই আমি দেখাইলাম যে নিট সম্পদ, স্থায়ী সম্পদ কিভাবে নির্ণয় করব। যেমন দালান কোঠা, যন্ত্রপাতি, কলকবজা, ডেলিভারি ভ্যান, তারপরে হচ্ছে কি যে এই অফিস সরঞ্জাম, এগুলি হচ্ছে স্থায়ী সম্পদ, তাই না? তো এখান থেকে অবচয়গুলো বাদ দিয়ে দিয়ে লিখবো, এটাই একটি বিষয় আর কি। তারপরে অনেকগুলি স্থায়ী সম্পদ থাকলে সব যোগ করে এখানে লিখে দিব, মোট স্থায়ী সম্পদ। এইভাবে আমরা স্থায়ী সম্পদ নির্ণয় করতে পারি। এরপরে কি নির্ণয় করব? নিট প্রাপ্য হিসাবের পরিমাণ। নিট প্রাপ্য হিসাব বলতে বোঝায় নিট দেনাদার। এটা কিন্তু প্রায় আসে পরীক্ষায়, নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করো। এখন নিট দেনাদার বলতে কি বোঝায়? দেনাদার হতে, দেনাদারের একদম প্রাপ্য হিসাব, অর্থাৎ প্রাপ্য হিসাব হতে প্রথমে বাদ দিব অনাদায়ী পাওনা, তারপরে বাদ দিব এই অনাদায়ী পাওনার সঞ্চিতি, তারপর সবার শেষে বিয়োগ করব দেনাদারের বাট্টা সঞ্চিতি। পরপর 3টা বাদ যাবে। এখন এই একতরফা দাখিলা পদ্ধতিতে আমাদের বেশিরভাগ অঙ্কে থাকে দেনাদার থেকে শুধুমাত্র অনাদায়ী পাওনা বাদ যায় আর অনাদায়ী পাওনার সঞ্চিতি বাদ যায়। অলিখিত বিক্রয় অনেক সময় যোগ হতো, কিন্তু একতরফা দাখিলা পদ্ধতিতে তোমরা দেখবে অলিখিত বিক্রয় খুব একটা থাকে না। যাই হোক, এখন যাই। এই যে আমি এখানে কিছু কাল্পনিক তথ্য দিয়ে রাখলাম। মনে করি এই প্রশ্নে দেয়া আছে প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত, সমাপনী উদ্বৃত্ত কিন্তু 60,000 টাকা। এখানে আরেকটা বিষয়, একতরফা দাখিলা পদ্ধতিতে কিন্তু দুইটা অনেক সময় কলাম থাকে, প্রারম্ভিক তথ্য, সমাপনী তথ্য। বছরের প্রথম তারিখের তথ্য, বছরের শেষ তারিখের তথ্য প্রশ্ন কিন্তু বলা থাকে। সেক্ষেত্রে আমরা যখন দেনাদার থেকে এই অনাদায় পাওনা বিয়োগ করব, অনাদায় পাওনার সঞ্চিতি বিয়োগ করব, অবশ্যই সমাপনীটা ধরতে হবে, সমাপনী দেনাদার ধরে কাজ করতে হবে, প্রারম্ভিক না। বিষয়টি কিন্তু খেয়াল রাখবো। সেজন্য এখানে লিখেছি, মনে করি প্রাপ্য হিসাবে সমাপনী উদ্বৃত্ত 60,000 টাকা। 60,000 টাকা এখান থেকে প্রথমে বিয়োগ করব। এই যে কি বলেছে সমন্বয়ে, প্রাপ্য হিসাবে 4,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট দেনাদারের উপর 5% অনাদায় পাওনার সঞ্চিতি ও 3% বাট্টা সঞ্চিতি ধার্য করতে হবে। তো এইখানে আমি 4টা টাকা দিয়েছি। একটা হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব, এরপরে আরো আছে অনাদায় পাওনা, তারপরে আছে অনাদায় পাওনা সঞ্চিতি, তারপরে আছে বাট্টা সঞ্চিতি, তাই না? তো সবগুলোই কিন্তু প্রাপ্য হিসাবের সাথে রিলেটেড। তাই প্রথমে বাদ দিব এই যে আদায়যোগ্য নয় যেটা, সেটা বাদ, অনাদায়ী পাওনা 4,000 টাকা, অনাদায়ী পাওনা বিয়োগ করে থাকে এই 56,000 টাকা। এখান থেকে বিয়োগ করব এই যে অবশিষ্ট দেনাদার, অবশিষ্ট প্রাপ্য হিসাব মানে কি, এটা হচ্ছে অবশিষ্ট, এটির উপরে 5% বাদ অনাদায়ী পাওনার সঞ্চিতি 56,000-এর 5% সম্ভবত 2,800 টাকা। এটা থেকে এটা বিয়োগ করে আবার এখানে লিখব, বিয়োগ করে যা হয়। এরপরে আবার বিয়োগ করব বাদ বাট্টা সঞ্চিতি, এই যে 3%। তাহলে এই যে টাকাটা ছিল ওইটার উপরে বাট্টা সঞ্চিতি হিসাব করে এখানে লিখব। এবার এটি থেকে এটা বিয়োগ করে শেষের ঘরে লিখব। এটা হচ্ছে নিট প্রাপ্য হিসাব। আমি আরেকবার বলছি, প্রথমে প্রাপ্য হিসাব লিখব, সেখান থেকে অনাদায় পাওনা বিয়োগ করব, যা থাকে তার উপরে 5% কেটে অনাদায় পাওনা সঞ্চিতি বিয়োগ করব, বিয়োগ করে যা থাকে ওইটার উপরে আবার 3% বাট্টা সঞ্চিতি ধরতে হবে। একটি বিষয়ের খেয়াল রাখবো, বাট্টা সঞ্চিতি সবার শেষে কাউন্ট করতে হয়, সবার শেষে কাউন্ট করতে হবে। এরপরে কি আলোচনা করব একটু দেখি। প্রারম্ভিক মূলধনের পরিমাণ কিভাবে নির্ণয় করব? প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। এখন প্রারম্ভিক সম্পদ যদি একটা থাকে, মোট প্রারম্ভিক সম্পদ আর মোট প্রারম্ভিক দায়, তাহলে তো মোট প্রারম্ভিক সম্পদ থেকে মোট প্রারম্ভিক দায় বিয়োগ করে প্রারম্ভিক মূলধন হয়, তাই না? কিন্তু অঙ্কে অনেক সময় একবারে মোট দেয়া থাকে না, আলাদা আলাদা দেয়া থাকে। তা আলাদা আলাদা যদি দেয়া থাকে তাহলে আমাদের সেইভাবে হিসেব করতে হবে, তাই না? যাই, এই যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়, ওইটু উপরে লেখাটা চলে গেছে। যাই হোক, প্রথমে প্রারম্ভিক সম্পদ। প্রারম্ভিক সম্পদের মধ্যে কি কি থাকতে পারে? নগদ তহবিল, আমরা 15,000 টাকা। আমি টাকা নাম সব এই টাকাগুলি কাল্পনিক লিখতেছি বোঝানোর জন্য। মনে করি অঙ্কের মধ্যে আছে নগদ তহবিল কত,
15,000 টাকা 1 তারিখেরটা, কিন্তু প্রারম্ভিক মানে 1 তারিখের তথ্য। 1 জানুয়ারি হতে পারে, 1 জুলাই হতে পারে, জানুয়ারি বেশি হয়, তাই না? তারপরে ব্যাংক জমা, এরপরে থাকতে পারে প্রারম্ভিক মজুদ পণ্য, এরপরে থাকতে পারে প্রাপ্য হিসাব, এরপরে থাকতে পারে প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, এরপরে থাকতে পারে আসবাবপত্র, এরপরে থাকতে পারে যন্ত্রপাতি, তারপর দালান কোঠা, তাই না, বিনিয়োগ, এইগুলি থাকতে পারে। এই সম্পদগুলি থাকতে পারে। এর বাইরে আরো থাকতে পারে ইজারা সম্পত্তি, আসবাবপত্র। তা আমি এখানে এক পেজে আর কতই বা ধরবে, তাই না? সেজন্য আমি একটু যদ্দূর পারছি লিখছি, এবং এই আইটেমগুলি কমন ম্যাক্সিমাম অঙ্কে থাকে। এই যে আমি সম্পদগুলো লিখেছি, এগুলো 1 তারিখের সম্পদ, 1 তারিখের সম্পদ, তাই আমরা এখানে যোগ করে লিখব শেষের ঘরে। এরপরে লিখব বাদ প্রারম্ভিক দায় সমূহ। এখন 1 তারিখের কিছু দায় থাকবে, দায়ের সংখ্যা কম হয়, দায়ের সংখ্যা কম হয়, তাই আমরা লিখব, যেমন মনে করি প্রদেয় হিসাব মানে পাওনাদার, প্রদেয় বিল বা প্রদেয় নোট, যাই বলি না কেন। এরপরে থাকতে পারে ব্যাংক জমা অতিরিক্ত থাকতে পারে। আচ্ছা, ব্যাংক জমার যদি ক্রেডিট জেড থাকে তাকে ব্যাংক জমা অতিরিক্ত বলে, বিষয়টি মনে রাখবো। এরপরে আছে বকেয়া খরচ থাকতে পারে, ঋণ থাকতে পারে, এগুলি থাকতে পারে। এগুলি কিন্তু সব 1 তারিখের, 1 জানুয়ারি বা 1 তারিখের প্রারম্ভিক উদ্বৃত্ত ধরতে হবে। এবার সম্পদগুলো যোগ করে, যেমন এখানে লিখেছি, দায়গুলো যোগ করে এখানে লিখব। এবার সম্পদ থেকে দায় বিয়োগ করে এইখানে টাকা লিখব, এটার নাম হবে প্রারম্ভিক মূলধন। ব্র্যাকেটে লিখে দিব সম্পত্তি ও দায়ের পার্থক্য, প্রারম্ভিক মূলধন, সম্পত্তি ও দায়ের পার্থক্য। এইভাবে আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে পারি একতরফা দাখিলা পদ্ধতিতে, প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বিয়োগ করে, যদি শুধুমাত্র প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলে। আর যদি সমাপনী মূলধন নির্ণয় করতে বলে একই রকম হবে, খালি সমাপনীগুলি লিখতে হবে। আর যদি প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করতে বলে তাহলে পাশাপাশি 2টা কলাম হবে। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি বিভিন্নভাবে, আজকে আমি দেখাচ্ছি। একতরফা দাখিলা পদ্ধতির বেসিক গুলো আলোচনা করতেছি। তো এখন আলোচনা করব সমাপনী মূলধন নির্ণয়ের পরিমাণ, ওই একই নিয়মে আলোচনা করব। তথ্য হবে বছরের শেষ তারিখের গুলা, সমাপনী গুলা। যেমন লক্ষ্য করি সমাপনী মূলধন নির্ণয়, সমাপনী সম্পত্তি সমূহ আগে লিখব। যেমন নগদ তহবিল 25,000 টাকা, এখানে কিন্তু 31 ডিসেম্বর তারিখের তথ্য বলবে, মানে শেষ তারিখের তথ্য বলবে, বিষয়টি খেয়াল রাখবো। এরপরে ব্যাংক জমা সমাপনী উদ্বৃত্ত, মজুদ পণ্য, এই মজুদ পণ্য কিন্তু সমাপনী মজুদ পণ্য। আচ্ছা, এরপরে প্রাপ্য বিল, প্রাপ্য হিসাব, আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, বিনিয়োগ, এগুলি, এই তথ্যগুলি হচ্ছে সমাপনী। অনেক সময় ডেলিভারি ভ্যান লিখতে হয় বা কোনো সম্পত্তি যদি কেনে, সেটা সমাপনী মূলধনের মধ্যে আসবে। অর্থাৎ ব্যবসায় যদি বলে যে তিনি এত টাকার বছরের মাঝামাঝি সময়ে বা কোনো একটা সময়ে এত টাকার কিছু সম্পত্তি কিনেছে, ডেলিভারি ভ্যান হতে পারে, কোনো মেশিন হতে পারে, সেইটাও কিন্তু এখানে আসবে সমাপনীর মধ্যে। ওটা কিন্তু প্রারম্ভিকে যাবে না, সমাপনীটা আসবে। তো যাই হোক, এই সমাপনী মূলধন নির্ণয় এর অঙ্ক কিন্তু প্রায় পরীক্ষায় আসে, এটা খ নম্বরেও আসে, সমাপনী মূলধন নির্ণয়। আচ্ছা, এবার এই সব সম্পদগুলো যোগ করে এখানে লিখে দিলাম। এবার এখান থেকে দায় বিয়োগ করব, সমাপনী দায় সমূহ বলবে। অর্থাৎ দায়ের লেখার ক্ষেত্রেও বছরের শেষ তারিখের যে দায় সমূহ ছিল সেইগুলো লিখতে হবে। যেমন আমি কয়েকটা বলছি, প্রদেয় হিসাব বা পাওনাদার, এই টাকাগুলি কিন্তু সব আমি কাল্পনিক লিখতেছি বোঝানোর জন্য। প্রাপ্য বিল, ব্যাংক জমা অতিরিক্ত, তারপরে বকেয়া খরচ যদি থাকে, ব্যাংক ঋণ যদি থাকে বা কোনো ঋণ যদি থাকে, এগুলি হচ্ছে দায়। সম্পদের সংখ্যা বেশি হয়, দায়ের সংখ্যা কম হয়। সম্পদ পাশে কিন্তু আরো দিতে পারতাম, যেমন ভূমি, জমি, তাই না? তারপর হচ্ছে কি যে অফিস সরঞ্জাম, ইজারা সম্পত্তি, এরকম আরো সম্পদ থাকতে পারতো। আমি এক পেজে ধরানোর জন্য অল্প করে দিয়েছি আর কি। তবে এই আইটেমগুলি কিন্তু কমন, প্রায় পরীক্ষায় এই আইটেমগুলি বেশি বেশি আসে। সম্পদগুলো যোগ করে এখানে লিখেছি। এবারে দায়গুলি সব যোগ করে এখানে লিখবো। সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় সমূহ বিয়োগ করে যেটা পেলাম, এটা হচ্ছে এই সমাপনী মূলধন, সম্পত্তি ও দায়ের পার্থক্য।
এইভাবে আমাদের যদি শুধুমাত্র সমাপনী মূলধন নির্ণয় করতে বলে তাহলে এরকম করব। আবার অনেক সময় প্রশ্নে বলে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করে, তার মানে কি প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে, সমাপনী মূলধন নির্ণয় করতে হবে একতরফা দাখিলা পদ্ধতিতে। এইটা কিভাবে করা যায় সেটা দেখাবো। যাই দেখি পরে কি করবো লক্ষ্য। তো এবার আমরা একতরফা দাখিলা পদ্ধতিতে প্রারম্ভিক এবং সমাপনী মূলধন একসাথে কিভাবে নির্ণয় করব সেটা দেখব। এই যে লক্ষ্য করি, সম্পদ সমূহ উপরে লিখবো, দায় সমূহ মোট সম্পদ পাবো, এখান থেকে দায় বিয়োগ করব। শখ আমি আগে থেকে অঙ্কন করে রেখেছি। মনে করি নগদ তহবিল অঙ্কের মধ্যে দেয়া আছে, মনে করি প্রারম্ভিক দেয়া আছে 15,000, সমাপনী দেয়া আছে 25,000, এটা অঙ্কের মধ্যে দেয়া আছে মনে করি। আরও থাকতে পারে ব্যাংক জমা, আমি সব কাল্পনিক লিখতেছি, মজুদ পণ্য আমি সব কাল্পনিক লিখতেছি, প্রাপ্য হিসাব এগুলো সব সম্পদ। তারপরে হচ্ছে কি যে প্রাপ্য বিল, আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, বিনিয়োগ, এইগুলি প্রথমটা প্রথম করে লিখবো, শেষেটা অর্থাৎ প্রারম্ভিক যেগুলি থাকবে 1 তারিখে সেগুলি প্রথমে লিখবো, এই যে প্রারম্ভিক নাম লিখে রেখেছি। সমাপনী যেগুলি থাকবে এখানে লিখবো। এবার কি করব, সব সম্পদগুলো যোগ করে এটার যোগফল এখানে লিখবো, এটার যোগফল এখানে লিখবো, জাস্ট যোগ করে লিখেছি। এখান থেকে বাদ দায়সমূহ দিব। এখন দায়সমূহ আমাদের সমাপনীতে লিখবো, প্রারম্ভিকটা প্রারম্ভিকে লিখবো। মনে করি প্রদেয় হিসাব অঙ্কের মধ্যে দেওয়া আছে প্রারম্ভিক 25,000 আর সমাপনী 35,000, এগুলো আমি একটু ব্র্যাকেট দিয়ে লিখবো, কারণ এটা থেকে এগুলো সব মাইনাস হবে, এই টাকা থেকে এগুলো মাইনাস করে লিখবো, যার কারণে ব্র্যাকেট দিয়ে রাখলাম। প্রদেয় বিল মনে করি 5,000 এবং 15,000, ব্যাংক জমাতিরিক্ত মনে করি 20,000 এবং 10,000, বকেয়া খরচ মনে করি বকেয়া খরচ দেওয়া আছে 5,000, 3,000, ঋণ এই তথ্য দেওয়া আছে। আমি সব কাল্পনিক লিখেছি, সব কাল্পনিক লিখেছি। সম্পদ সমূহ যোগ করে এখানে লিখেছি, দায় সমূহ এখানে লিখলাম, যোগ করে এখানে লিখব। অথবা একটা কাজ করতে পারি, এই সম্পদ থেকে এগুলো মাইনাস করে একবার এখানে লিখে দিতে পারি। যেমন ক্যালকুলেটরে 3,55,000 তুলে মাইনাস এত মাইনাস এত মাইনাস এত মাইনাস এত মাইনাস এত সব মাইনাস করে এই টাকাটা পাবো। আবার 2,95,000-এর সাথে এগুলো সব বিয়োগ করব, মাইনাস এত মাইনাস এত মাইনাস এত মাইনাস এত মাইনাস এত সবগুলি মাইনাস করে এই টাকাটা পাবো। কিভাবে পেলাম আমি আবার বলছি, এটা থেকে সবগুলি মাইনাস করব, আবার এটা থেকে সবগুলি মাইনাস করব। আচ্ছা, এখন এই যে যেটা পেলাম এটা হচ্ছে মূলত এই প্রারম্ভিক ও সমাপনী মূলধন। এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন যেহেতু প্রারম্ভিক তারিখে বের হয়েছে, আর এটা হচ্ছে সমাপনী মূলধন এই নিচেরটা, এবং এটি সম্পত্তি ও দায়ের পার্থক্য। এই হচ্ছে আমাদের প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়। এইবার কি আলোচনা করব লক্ষ্য করি, মালিকানা সত্ত্বের পরিমাণ কিভাবে নির্ণয় করতে পারি। মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়ের নিয়মটা হচ্ছে এই একতরফা দাখিলা পদ্ধতিতে প্রারম্ভিক মূলধনের সাথে যোগ অতিরিক্ত মূলধন যোগ নিট লাভ যোগ মূলধনের সুদ, এই 4টা যোগ হবে, আর বিয়োগ হবে উত্তোলন, পণ্য উত্তোলন, উত্তোলনের মধ্যে পণ্য উত্তোলন থাকে অবশ্য, উত্তোলনের সুদ, নিট ক্ষতি এগুলি বিয়োগ হবে, আয়কর, জীবন বীমাও বিয়োগ হবে। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি মালিকানা সত্ত্ব কিভাবে নির্ণয় করব। এই যে মনে করি প্রারম্ভিক মূলধন দেয়া আছে 45,000 টাকা, এইটার সাথে অতিরিক্ত মূলধন যোগ হবে, এটার সাথে মূলধনের সুদ যোগ হবে, এটার সাথে নিট মুনাফা যোগ হবে, সব যোগ করব। আর ধাপে ধাপে যোগ করলে হতো, কিন্তু আমি একবারে যোগ করতে পারি, সব যোগ করে যে টাকা হবে এখানে লিখব। এবার এখান থেকে বিয়োগ হবে কি কি, উত্তোলন বিয়োগ হবে, উত্তোলনের সুদ বিয়োগ হবে, নিট ক্ষতি বিয়োগ হবে, আয়কর বিয়োগ হবে, জীবন বীমা বিয়োগ হবে। আয়কর, জীবন বীমা এগুলো উত্তোলনের মধ্যে পড়ে, এগুলি বাদ যায়। তা যেগুলো যোগ হয় একসাথে লিখে এখানে লিখলাম, যেগুলি বাদ যায় একসাথে লিখে এখন যোগ করে এখানে লিখব। এবার মোট যে যোগ করেছিলাম সেখান থেকে মোট যতগুলো বিয়োগ করতে হবে ওইটা থেকে ওটা বিয়োগ করে এখানে টাকা লিখব। এটা হবে এই
আমাদের মালিকানা সত্ত্ব সমাপনী, প্রারম্ভিক মালিকানা সত্ত্ব কত ছিল, এটা সমাপনীটা হলো এত। এভাবে আমরা নির্ণয় করতে পারি। এবার 10 নম্বর নিয়মে কি বলেছিল, লাভ লোকসান বিবরণী প্রস্তুতের নিয়ম, খুব গুরুত্বপূর্ণ। লাভ লোকসান বিবরণী প্রস্তুতের নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে শিখবো। লাভ লোকসান নির্ণয়ের মেন যে বিষয় সেটি হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতিতে মুনাফার একটা সূত্র আছে, যে মুনাফা সমান সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন মাইনাস অতিরিক্ত মূলধন, অর্থাৎ সমাপনী মূলধন আর উত্তোলন যোগ হবে, আর প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন বাদ যাবে। এর সাথে আরো কিছু সমন্বয় টমন্বয় আছে, সেগুলো যোগ বিয়োগ হবে। যেমন এর সাথে যদি কোনো আয় থাকে সেগুলো আবার যোগ হবে, ব্যয় থাকলে বাদ যাবে। তো আমি এখন দেখাবো একটা একটা করে। লক্ষ্য করি, এই যে প্রথমে সমাপনী মূলধন আমাদের লিখতে হবে, এর সাথে যোগ হবে উত্তোলন যোগ হবে, নগদ উত্তোলন যোগ হবে। উত্তোলন কোনো দ্রব্য থাকতে পারে, নগদও থাকতে পারে। আবার অনেক সময় উত্তোলিত টাকা থেকে আমরা কোনো কিছু কিনি। আমি এখানে যেহেতু সূত্রটা দেখাচ্ছি, তাই সব আইটেম উত্তোলন কি কি থাকতে পারে সব এখানে লিখলাম। যেমন উত্তোলন 3 ধরনের হয়, একটা হচ্ছে নগদ উত্তোলন, একটা পণ্যদ্রব্য উত্তোলন, একটা হচ্ছে বিক্রয় লব্ধ অর্থ উত্তোলন। ওই যে 1 নম্বরে আমি আলোচনা করেছিলাম, মানে বিক্রয়কৃত অর্থ নিজের কাছে রেখে দিয়েছি, সেটাকে বলা হয় বিক্রয় লব্ধ অর্থ উত্তোলন। তো সব উত্তোলনগুলো যোগ করে 8000 হলো। এই 8000 থেকে যদি উত্তোলিত টাকা থেকে কোনো কিছু কিনে সেটা আবার বিয়োগ হবে, বাদ। মনে করি উত্তোলিত টাকা হতে কোনো সম্পদ কিনেছে, যেমন ডেলিভারি ভ্যান কিনতে পারে, অফিস সরঞ্জাম কিনতে পারে, বা কোনো মেশিন কিনতে পারে, তাই না? সেটা আমরা এখান থেকে বিয়োগ করব, বিয়োগ করে এইটা হলো। আর কি যোগ হবে, বিনিয়োগের সুদ যদি থাকে তাহলে আয় পাশে আসবে, উত্তোলনের সুদ যদি থাকে যোগ হবে, অগ্রিম খরচাবলী থাকলে যোগ হবে, প্রাপ্য উপভাড়া থাকলে যোগ হবে, অন্যান্য আয় থাকলে যোগ হবে। আমরা লাভ লোকসান বিবরণীতে সাধারণত আয় পাশে এই একতরফাতে যে আইটেমগুলি বসে সেগুলি হচ্ছে সমাপনী মূলধন, উত্তোলন, সাথে যে সমস্ত আয় থাকবে, এবং অগ্রিম খরচ সাধারণত অগ্রিম খরচ থেকে বিয়োগ করি। তো এই অঙ্কে খরচ থাকে না, তাই এখানে আয় পাশে লিখে দিতে হবে অগ্রিম খরচটা। এগুলি সব যোগ করে এখানে লিখব। এবার এইটা কিন্তু এইটার সাথে এটা কিন্তু যোগ হবে। কেন যোগ হবে, আমাদের সমাপনী মূলধনের সাথে আয়গুলি সব যোগ হয়, তাই যোগ করব, যোগ করে যে টাকাটা হয় এখানে লিখব। এখন এটার নাম হবে না, কোনো কিছু নাম দিব না, এটা থেকে আবার কিছু বিয়োগ করব। বিয়োগ করব কোনগুলা, বিয়োগ করব প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন এবং ব্যয় যদি থাকে। প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন এবং যদি কোনো ব্যয় থাকে সেগুলি বিয়োগ করব। এই যে এখানে ধরবে না, আমি পরের পেজে যাচ্ছি, পরের পেজে যাচ্ছি। এই যে লক্ষ্য করি, প্রথমে পূর্বের যেটি দেওয়া ছিল কাল্পনিক নিয়ে আসলাম। টাকা কিন্তু সব আমি কাল্পনিক লিখতেছি বোঝানোর জন্য। এরপরে বিয়োগ সমূহ কি কি, প্রারম্ভিক মূলধন আমাদের বিয়োগ করতে হবে, অতিরিক্ত মূলধন বিয়োগ করতে হবে, মূলধনের সুদ বিয়োগ করতে হবে, ঋণের সুদ যদি থাকে, বকেয়া খরচাবলী যদি থাকে সেটাও আমরা এখানে লিখব। তারপরে অগ্রিম আয় যদি থাকে সেটা এখানে লিখব। অগ্রিম ব্যয় যেমন আয় পাশে লিখেছি, অগ্রিম আয় থাকলে আবার ব্যয় পাশে লিখব। কারণ কি, কারণ অগ্রিম আয়টা আয় থেকে বিয়োগ করতে হয়, কিন্তু আয় তো নাই, কার সাথে বিয়োগ করব? তা বিয়োগ না করতে পারলে আমাদের যে পাশে বিয়োগ হবে তার উল্টা পাশে লিখলেই হয়। যেমন আয় আমরা আয় পাশে লিখতাম, সেখান থেকে আমরা অগ্রিম আয় বিয়োগ করতাম। অগ্রিম আয় বিয়োগ করার তো এখানে অপশন নাই, কারণ আয় তো নাই, তাহলে এটা সেজন্য ব্যয় পাশে লিখে দিলেই হবে। অনাদায়ী পাওনা, এই অনাদায়ী পাওনাটা খুব একটা গুরুত্বপূর্ণ, এটা প্রায় পরীক্ষায় আসে। অনেক সময় বলা থাকে ওই যে অনাদায়ী পাওনা এত টাকা, তারপরে অনাদায়ী পাওনার দেনাদারির এত টাকা আদায় যোগ্য নয়, এরকম বলা থাকে। সেইভাবে আমরা হিসেব করব। প্রথমে অনাদায়ী পাওনা লিখবো, তারপর অনাদায়ী পাওনার সঞ্চিতি এটার সাথে যোগ করব, এই দুটো যোগ করে এখানে লিখবো। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই দুটো যোগ করে না পুরাতন বিয়োগ করতাম এক মালিকানা কারবারের ফাইনাল অ্যাকাউন্টে, কিন্তু এই একতরফা দাখিলা পদ্ধতিতে পুরাতন থাকে না, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে না, তাই এখানে সবসময়
আমরা এটা যোগ করে লিখব। আবার আমরা যখন সম্পদ পাশে আর্থিক অবস্থার বিবরণী করব, তখন কিন্তু এই দেনাদার থেকে দুইটাই বিয়োগ হবে। ব্যয়ের মধ্যে আরো থাকতে পারে অবচয় সমূহ, যেমন আসবাবপত্রের অবচয়, যন্ত্রপাতির অবচয়, ডেলিভারি ভ্যানের অবচয়, এগুলি আরো থাকতে পারে, দালান কোঠার অবচয় থাকতে পারে। এবার এগুলি যোগ করে এখানে লিখব। এগুলি কিন্তু ব্যয়, আর এটা হচ্ছে আয়ের সমষ্টি, তাই না? তাহলে এই সব ব্যয়গুলি যোগ করে এখানে লিখলাম। এইটা থেকে এইটা বিয়োগ করে নিচে লিখব, যাকে বলা হবে ওই বিশেষ করে নিট মুনাফা। নিট মুনাফা কেন হলো? এটা আয় পাশ যোগ করে পেয়েছি, ওখান থেকে হচ্ছে ব্যয় পাশ কম, অর্থাৎ বিয়োগ করে যদি প্লাস ফিগার হয় তাহলে নিট মুনাফা, আর বিয়োগ করে যদি দেখি মাইনাস হচ্ছে তাহলে নিট ক্ষতি হবে। কখন মাইনাস হবে? মনে করি এখানে যোগ করে হয়েছে 52,000, তাই না? উপরে আছে কত? 40,500। তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে গেলে নিচেটা বড় মানে কি ব্যয় বড়, তখন নিট ক্ষতি হয়। এই ছিল আমাদের লাভ লোকসান বিবরণী। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা আইটেম দেখাবো আমি সবার শেষে, আর্থিক অবস্থার বিবরণী কিভাবে প্রস্তুত করব, ওইটা দেখিয়ে আজকে শেষ করে দিব। আজকে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, বিশেষ করে এই যে আর্থিক অবস্থার বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয়। আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদগুলো লিখবো এবং দায়গুলো লিখবো। এবং একটি বিষয় খেয়াল রাখবো, একতরফা দাখিলা পদ্ধতিতে যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, তখন ওই যে প্রারম্ভিক এবং সমাপনী দুই দিকেই কিন্তু টাকা থাকে। তো আমরা সবসময় সমাপনীটা ধরে করব, আর্থিক অবস্থার বিবরণী সমাপনী টাকা ধরে করব, বিষয়টি অবশ্যই মনে রাখবো। তো সেই পূর্বের ন্যায় আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, তাই না? চলো শুরু করি। আমি কাল্পনিক তথ্য দেখাচ্ছি, কাল্পনিক টাকা ব্যবহার করে দেখাচ্ছি। মনে করি সম্পদ সমূহ তো আগে লিখব, তাই না? তো সম্পদ সমূহ নগদ তহবিল, এই ব্যাংক জমা, তারপর মজুদ পণ্য, এই মজুদ পণ্য কিন্তু সমাপনী মজুদ পণ্য। আর কি থাকতে পারে সম্পদ পাশে? এই প্রাপ্য বিল, অগ্রিম খরচ, বিনিয়োগ, প্রাপ্য বিনিয়োগের সুদ, প্রাপ্য হিসাব মানে দেনাদার। এখন প্রাপ্য হিসাব বা দেনাদার থেকে অনাদায় পাওনাও বাদ যায়, অনাদায় পাওনা সঞ্চিতিও বাদ যায় যদি অঙ্কে থাকে। মনে করি অনাদায় পাওনা আছে অঙ্কের মধ্যে এই 3,000 টাকা, তাহলে 23,000 থেকে 3,000 বিয়োগ করে থাকে 20,000 টাকা। আবার যদি বলা হয় এই দেনাদারের উপর 5% অনাদায় পাওনা সঞ্চিতি ধরতে হবে, অথবা 10% অনাদায় পাওনা সঞ্চিতি ধরতে হবে, এরকম কথা বলা থাকে। তো এইটার উপরে পার্সেন্টেজ কেটে যদি 5% বলে, তো এটার উপরে 5% হিসাব করে এটা হলো, এটা থেকে এটা বিয়োগ করে এখানে হলো। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে এই 1,000 টাকা কোথায় পেলাম? আমি কাল্পনিক ধরেছি। এখানে সবই কিছু কাল্পনিক টাকা লিখতেছি আমি, মূলত শর্টটা আমি বোঝাচ্ছি, সেজন্য স্ট্রাকচারটা আলোচনা করতেছি। এরপরে আরো থাকতে পারে আসবাবপত্র, আসবাবপত্র থেকে অবচয় বাদ দিব, বিয়োগ করে লিখবো। অঙ্কের মধ্যে যন্ত্রপাতি থাকতে পারে, যন্ত্রপাতি যদি অবচয় থেকে অবচয় বাদ দিব। তারপরে ভূমি ও দালান কোঠা থাকতে পারে, যাই থাক সম্পদ, স্থায়ী সম্পদ তো অনেক কিছুই থাকতে পারে। আসবাবপত্র, কলকবজা যন্ত্রপাতি, ভূমি ও দালান কোঠা, ইজারা সম্পত্তি, তারপরে হচ্ছে কি যে এই অফিস সরঞ্জাম, তাই না, ডেলিভারি ভ্যান, সবগুলো এখানে আসে। তো আমি সবগুলো আনি নাই, এই দুটো দিয়ে বাকিগুলো বলে দিলাম। হচ্ছে আমাদের মোট সম্পদ, যোগ করে যেটা পেলাম সেটা এখানে লিখলাম। এটা হচ্ছে মোট সম্পদ, মোট সম্পদ পেলাম, বা মোট সম্পত্তি যাই বলি না কেন। এবার আর্থিক অবস্থার বিবরণী কিন্তু দুইটা অংশ, একটা হচ্ছে এই সমাপনী সম্পদ সমূহ লিখেছি, আর আরেকটা লিখবো মালিকানা সত্ত্ব ও দায় সমূহ, ওটার জন্য আরেকটা অংশ আছে। এবং সবার শেষে ওই পাশ আর এই পাশ মিলে যাবে। তো এখানে তো জায়গা নাই, আমি পরের পেজে যাই, আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। প্রথমে লিখবো দায় সমূহ, প্রদেয় হিসাব। আচ্ছা, প্রদেয় হিসাবের যদি বাট্টা সঞ্চিতি থাকে তাহলে কিন্তু প্রদেয় হিসাব থেকে বিয়োগ করতে হয়। আচ্ছা, তারপরে প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া খরচ, ব্যাংক ঋণ বা ঋণ, বকেয়া ঋণের সুদ, এগুলি। অগ্রিম আয় যদি থাকতো সেটাও লিখতাম। এগুলি হচ্ছে আমাদের চলতি দায় বা দায় সমূহ বলতে পারি। চলতি দায় তো না, দায়, সব দায় একসাথে লিখেছি। দায় পেলাম। এবার মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বের মধ্যে প্রারম্ভিক মূলধন আগে লিখবো, ওটির সাথে অতিরিক্ত মূলধন যোগ করব। অনেক শিক্ষার্থী প্রশ্ন করতে পারে আমাকে, টাকা কোথায় পেলাম?
আমি সব টাকা কাল্পনিক লিখেছি বোঝানোর জন্য কিভাবে লিখবো সেটা দেখাচ্ছি আমি। তাই টাকার একটা ফিগার তো ধরতে হবে, তাই না? তাই কাল্পনিক লিখেছি। তারপরে মূলধনের সুদ যোগ হবে, নিট আয় যোগ হবে বা নিট মুনাফা যোগ হবে, এগুলো সব যোগ করে এখানে লিখবো। যোগ যেগুলি করবো সেগুলো উপরে লিখলাম, আর বিয়োগ যেগুলি করবো সেগুলো আবার নিচে লিখবো। বাদ যেগুলি দিব, উত্তোলনের মধ্যে নগদ উত্তোলন আছে বা সব উত্তোলন একসাথে লিখবো। উত্তোলনের সুদ, আয়কর, জীবন বীমা, এগুলি। মালিকানা সত্ত্ব নির্ণয় করার সময় প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, নিট মুনাফা যোগ করে এখানে লিখলাম। অনেক সময় আমরা আবার কি করতাম, এইভাবে করতে পারতাম, প্রারম্ভিক মূলধন এত যোগ অতিরিক্ত মূলধন এত যোগ করে লিখলাম, আবার যোগ মূলধনের সুদ, আবার যোগ করে লিখলাম। এবার বারবার যোগ করে লিখতে লিখতে জায়গা বেশি লাগতো, তাই আমি এইভাবে লিখেছি। ওভাবে তো তোমরা পারোই। যোগ করার আইটেমগুলি উপরে লিখলাম, বিয়োগ করার আইটেমগুলি নিচে লিখলাম, এইগুলি যোগ করে এখানে লিখবো। এইটা থেকে এটা বাদ দিয়ে যে টাকাটা হবে সেটা হচ্ছে সমাপনী মূলধন, শেষে লিখবো। এবার সবার শেষে এই দায়ের টাকা আর মালিকানা সত্ত্বের টাকা দুটো যোগ হবে, যোগ করে মোট হবে। এটা যোগ করে নিচে লিখবো 3,35,000 টাকা। এইভাবে আমরা এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একতরফা দাখিলা পদ্ধতির আমি 10টা নিয়ম আলোচনা করেছি। এর মধ্যে একতরফা দাখিলা পদ্ধতির টোটাল কনসেপ্ট কিন্তু প্রায় চলে এসেছে তোমাদের মধ্যে। আমি ছোট ছোট ক নাম্বারের অঙ্ক কিভাবে করতে হয় দেখিয়েছি। তারপরে এই এক মালিকানা একতরফা দাখিলা পদ্ধতির ক্ষেত্রে লাভ লোকসান বিবরণীটা খ নাম্বারে আসে। প্রারম্ভিক ও সমাপনী মূলধন একসাথে নির্ণয় করো, এটা খ নাম্বারে আসে বা গ নাম্বারে আসতে পারে। আবার লাভ লোকসান বিবরণীটা গ নাম্বারে আসতে পারে, তাই না? খ আর গ এই দুটো তো বড় প্রশ্ন, এবং ওই দুটার সাধারণত এই অঙ্কের 3টা জিনিস ওই দুটাতে আসে। একটা হচ্ছে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়, আরেকটা হচ্ছে লাভ লোকসান বিবরণী প্রস্তুত, আরেকটা হচ্ছে বৈষয়িক বিবরণী বা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আর বাকি ছোট ছোট যেগুলি দেখিয়েছি, মূলধনের সুদ, উত্তোলনের পরিমাণ নির্ণয়, এগুলি ক নাম্বারে আসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে আলোচনা করার চেষ্টা করি। আমি একজন সরকারি কলেজের শিক্ষক। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।